ভাবুন তো, আপনাকে যদি কেউ তেলাপোকা বা ককরোচ বলে অপমান করে, আপনি কি করবেন? রেগে যাবেন নাকি চুপচাপ হয়ে বসে থাকবেন? কিন্তু ভারতের কোটি কোটি যুবক আজ রেগে যাচ্ছে না এই কথাটাতে, বরং তারা নিজেরাই নিজেদেরকে বলছে, হ্যাঁ আমরাই ককরোচ। ভারতে এই মুহূর্তে একটা শব্দ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, ককরোচ জনতা পার্টি। শুরুতে এটাকে মনে হয়েছিল নিছকই একটা সোশ্যাল মিডিয়ার মিম, কিন্তু আজ 2026-এ দাঁড়িয়ে এই মিমটায় রূপ নিয়েছে দেশের সবচেয়ে বড় ডিজিটাল ক্ষোভে। কেন জানেন? কারণ আজ দেশের তরুণ প্রজন্ম বুঝে গেছে, এই দেশে আপনি যতটাই পড়াশুনো করেন না কেন, সিস্টেমের কাছে আপনার দাম একটা তেলাপোকার চেয়ে বেশি না। আজ কোনো সেন্সরশিপ ছাড়া, কোনো ভয় ছাড়া আমরা এমন কিছু সত্য তুলে ধরব যা দেশের মেন স্ট্রিম মিডিয়াগুলো আপনার থেকে লুকিয়ে রাখে। আজ কথা হবে পরপর নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে, $1 = 100 টাকার কাছাকাছি যাওয়া রুপি নিয়ে, লাদাখে চীনের জমি দখল করা নিয়ে, এবং কিভাবে প্রতিটি ভোটের আগে রুটি রুজির কথা উধাও করে দিয়ে যুদ্ধ খেলা আর ধর্মের আফিম ছড়ানো হয়। আজ এই ভিডিওতে প্রতিটি ভারতীয়র চোখ খুলে দেওয়া দরকার। সব যুদ্ধের পিছনে যেমন একটা স্ফুলিঙ্গ থাকে, সেই স্ফুলিঙ্গটা এই যুদ্ধের পিছনেও ছিল। আর এই ডিজিটাল যুদ্ধের পিছনে যে স্ফুলিঙ্গটা লুকিয়ে ছিল একটা নোংরা মন্তব্যের মধ্যে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত 15 মে 2026 তারিখে সুপ্রিম কোর্টের একটি মামলা চলাকালীন, মামলাটি ছিল আইনজীবীদের পদবি সংক্রান্ত, তখন তিনি একজন আইনজীবীকে ধমক দিয়ে এই মন্তব্য করেন। তিনি বলেছিলেন, যারা চাকরি পায় না বা কোনো পেশায় জায়গা পায় না, তাদের কেউ স্পেশাল মিডিয়া, আবার কেউ আরটিআই কর্মী বা অ্যাক্টিভিস্ট হয়ে ওঠে এবং সবাইকে আক্রমণ করে। দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির মুখ থেকে এই মন্তব্যটা দেশের কোটি কোটি ডিগ্রিধারী বেকার যুবক সমাজ মেনে নিতে পারেননি। তেলাপোকা এবং সমাজের পরজীবী ককরোচ কথাটা মোটেই হজম করতে পারল না দেশের তরুণ যুব সমাজ। যে যুব সমাজ এমনিতেই এই সিস্টেমের উপর ক্ষুব্ধ হয়েছিল, বড় বড় ডিগ্রির সার্টিফিকেট তাদের হাতে থাকা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছিল না, আর এই মন্তব্যটাই তাদের গায়ে পেট্রোল ঢেলে দেওয়ার সমান হয়ে গেছিল। তবে তারা কেউ কাঁদেনি, তারা এই অপমানটাকে নিজেদের অস্ত্র বানিয়ে নিল। তারা পাল্টা বলতে শুরু করলো, যদি বছরের পর বছর পরীক্ষার ফর্ম ফিল আপ করার পরেও পরীক্ষা না হওয়াটা আমাদের নিয়তি হয়, যদি একের পর এক প্রশ্ন ফাঁস হওয়াটা আমাদের ভাগ্যের দোষ হয়, আর সরকার যদি আমাদের কথা না শুনে তেলাপোকার মতো পিষে দিতে চায়, তবে হ্যাঁ, আমরা সেই তেলাপোকায়। আর আমাদের দলের নাম ককরোচ জনতা পার্টি। আজকের এই তরুণদের সবচেয়ে বড় রাগের কারণটা হলো শিক্ষা আর পরীক্ষা ব্যবস্থার সম্পূর্ণ দেউলিয়া হয়ে যাওয়া। যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA এর উপর কোটি কোটি ছাত্রের ভাগ্য নির্ভর করছে, তাদের ইতিহাসটা দেখুন। 2024 সালের নিট পরীক্ষার কেলেঙ্কারি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল, আর 2026 সালের ইতিহাস নিজেকে আবার পুনরাবৃত্তি করল। 2026 সালের মে মাসে পরীক্ষা হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই সামনে আসে নির্ভুল গেজ পেপার, কোটি কোটি টাকায় বিক্রি হওয়ার চক্র, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির প্রশ্ন লাখ লাখ টাকায় বিক্রি করার অপরাধে সরকারি বিশেষজ্ঞ এবং কোচিং সেন্টারের মালিকদের CBI গ্রেপ্তার করল। শেষমেশ পরীক্ষা বাতিল হলো, আর 22 লাখের বেশি ছাত্রছাত্রী ডাক্তার হওয়ার স্বপ্নটাকে রাস্তায় নামিয়ে কাঁদতে শুরু করলো। বছরের পর বছর বাবা মায়ের রক্ত জল করা টাকা কোচিংয়ে দিয়ে দিনরাত এক করে পড়ার পর পরীক্ষার রেজাল্ট কি? পেপার লিক। পরপর এত বড় স্ক্যাম হওয়ার পরও কোনো বড় মাথার শাস্তি হচ্ছে না। শাস্তি পায় শুধু দেশের সৎ ছাত্রছাত্রী আর তাদের বাবা মায়েরা। 2026-এ এই ঘটনার পর কয়েকজন ছাত্রছাত্রী সুসাইড করে ফেলেছে। কত স্বপ্ন ছিল তাদের চোখে। এই সরকার তাদের কথাটা কি একটাবারের জন্য ভেবেছে? যখন ওই ভারতের বেকারত্ব এবং পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলা হয়, তখনই সরকারের সমর্থকরা একটা চেনা অজুহাত দেয়, আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, এত চাকরি সরকার দেবে কোথা থেকে? আচ্ছা, যদি জনসংখ্যাই সবচেয়ে বড় সমস্যা হয়,
তবে আমাদের পাশের দেশ চীনের দিকে তাকান। চীনও আমাদের মতো অতি জনবহুল দেশ, কিন্তু তারা আজ কোথায় দাঁড়িয়ে? প্রযুক্তি ক্ষেত্রে চীন এআই, সেমিকন্ডাক্টর, ইভি এবং গ্লোবাল ম্যানুফ্যাকচারিংয়ের লিডার। আর সেখানে ভারত, আজও আমরা আইটি সার্ভিসের সস্তা লেভার সাপ্লাই করতেই ব্যস্ত। চিকিৎসা ক্ষেত্রে চীন গ্রামে গ্রামে উন্নত মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার এবং বায়োটেক হাবে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আর আমাদের দেশে হাসপাতাল মানেই বেড নেই, আর ডাক্তার হতে গেলে নিট পরীক্ষার মতো বড় পরীক্ষাটা লিক হয়ে যায়। মাত্র 10 টাকায় কেনা ডাইপার সহজে লিক হয় না, আর কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ লিক হয়ে যাচ্ছে। কর্মসংস্থানে চীন, তারা গ্লোবাল সাপ্লাই চেইনকে নিয়ন্ত্রণ করে কোটি কোটি যুবকের কর্মসংস্থান তৈরি করেছে। আর আমাদের দেশে পিএইচডি ডিগ্রিধারীরা সুইপারের চাকরি করার জন্য লাইন দিচ্ছে, আবার কোনো সায়েন্টিস্টকে জেলে বন্দি করা হচ্ছে, আর রেপিস্টরা ভোটে পার্টিসিপেট করে নেতা মন্ত্রীও হয়ে যাচ্ছে। চীন জনসংখ্যাকে তাদের অভিশাপ বানায়নি, নিজেদের শক্তি বানিয়েছে প্রযুক্তি আর শিক্ষার জোরে। আর আমরা জনসংখ্যাকে অজুহাত বানিয়ে সমাজকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। কথা যখন চীনেরই উঠল, তখন ভারতের সার্বভৌমত্ব নিয়ে একটা কঠিন সত্যি তুলে ধরা দরকার। আন্তর্জাতিক মিডিয়া এবং স্যাটেলাইট ইমেজে বারবার প্রমাণ হচ্ছে যে লাদাখের সীমান্ত এলাকায় ভারতের শত শত বর্গ কিলোমিটার জমি আজ চীনের পিএলএ দখল করে বসে আছে। যেখানে ভারতের জওয়ানরা পেট্রোলিং করত, সেখানে আজ চীনারা বাংকার বানাচ্ছে। লাদাখের পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক দিনের পর দিন অনশন করে এই সত্যটা দেশের সামনে আনার চেষ্টা করেছেন, কিন্তু এই নিয়ে দেশের সরকারি কর্মকর্তাদের মুখে কোনো কথাই নেই। আর আমাদের মেন স্ট্রিম মিডিয়া, তাদের কথা কি বলবো? তাদের ভূমিকা দেখলে লজ্জা পাবেন। টিভি চ্যানেল খুললেই মনে হবে দেশের কোনো সরকার নেই। আমাদের মিডিয়ার কাজ হলো সরকারকে প্রশ্ন না করে বিরোধী দলকে প্রশ্ন করা। দেশে পেট্রোলের দাম বাড়লে মিডিয়া জিজ্ঞাসা করে রাহুল গান্ধী চুপ কেন? পরীক্ষা লিক হলে মিডিয়া দেখায় বিরোধীরা রাজনীতি করেছে। চীনের আগ্রাসন নিয়ে প্রাইম টাইমে ডিবেট হয় না, ডিবেট হয় হিন্দু মুসলিম নিয়ে, কে কি পোশাক পরবে, কে কি খাবে, আবার কোন ওটিটি সিরিজে কি দেখানো হলো তা নিয়ে। একে সাংবাদিকতা বলে না, একে বলে সাধারণ মানুষের মগজ ধোলাই করার সার্কাস। इस सज्जन को क्या तकलीफ है भाई? তাহলে প্রশ্ন হলো, এত সব বেকারত্ব এবং ব্যর্থতা আর রুপির 100 টাকার কাছাকাছি পতন হয়ে যাওয়া, যা 2014 সালের আগে মোদিজির ভাষায় দেশের দুর্বলতা ছিল, এসবের পরেও ভোট বৈতরণী কিভাবে পার হওয়া যায়? ফর্মুলাটা খুব চেনা আর খুবই সহজ। ভোট আসলেই পাকিস্তান আর ধর্মকে হাতিয়ার করো। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন গত 10 বছরে একটা প্যাটার্ন তৈরি হয়েছে? 4.5 বছর ধরে দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি এইসব নিয়ে কোনো কথা হবে না, কিন্তু ঠিক যখনই লোকসভা ভোট এগিয়ে আসবে, হঠাৎ করে সীমান্ত গরম হয়ে উঠবে। মিডিয়াতে 24 ঘন্টা যুদ্ধ খেলা শুরু হয়ে যাবে। দেশপ্রেমের এমন একটা আবহ তৈরি করা হবে যেন দেশের ভিতরে থাকা বেকার যুবকদের আর কোনো সমস্যাই নেই। বিজেপি সরকার আসার পর থেকে একাধিক বড় বড় জঙ্গি হামলা হয়েছে, তা সে পাঠানকোট হোক, উরি হোক বা পুলওয়ামা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই মারাত্মক নিরাপত্তা গাফিলতিগুলোর কোনো প্রফেশনাল বা যথাযথ তদন্ত রিপোর্ট দেশের মানুষের সামনে আজ পর্যন্ত আনা হয়নি। উল্টে সেই শহীদ জওয়ানদের ছবি এবং জাতীয় নিরাপত্তাকে ভোটের ময়দানে ক্যাশ আউট করা হয়েছে। তদন্তের বদলে খেলা হয়েছে হিন্দু মুসলিম কার্ড। সমাজকে 24 ঘন্টা সাম্প্রদায়িক হিংসার আফিম খাইয়ে রাখা হয়েছে, যাতে যুব সমাজ চাকরি, শিক্ষার কথা ভুলে গিয়ে একে অপরের রক্তপিপাসু হয়ে ওঠে। সাধারণ মানুষের মনে আজ এই প্রশ্নটা খুবই জোরালো, এই সরকার আসলে কার জন্য কাজ করছে? দেশের আমজনতার জন্য, নাকি গুটি কয়েক বড় শিল্পপতিদের পকেট ভরানোর জন্য? আজ দেশের বিমানবন্দর, সমুদ্র বন্দর, কয়লা খনি থেকে শুরু করে টেলিকম সেক্টর পর্যন্ত সব কিছুর একচেটিয়া মালিক মনোপলি হয়ে বসেছে গুটি কয়েক কর্পোরেট জায়েন্ট। সাধারণ মানুষের সেভিং অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না থাকলে ব্যাংক জরিমানা কাটে।
অথচ বড় বড় ধনকুবেরদের লাখ লাখ কোটি টাকার কর্পোরেট লোন রাইট অফ বা মুকুব করে দেওয়া হয়েছে। জিএসটির জাতাকলে সাধারণ মানুষ পিষে মরছে, অথচ কর ছাড়ের সমস্ত সুবিধা চলে যাচ্ছে কর্পোরেটরদের পকেটে। ককরোচ জনতা পার্টি আজ হয়তো কোনো নির্বাচন কমিশনের খাতায় নেই এবং এর কোনো অফিসও নেই, সঙ্গে কোনো রেজিস্টার্ড নেতাও নেই, কিন্তু এটা মস্ত বড় অ্যালার্ম বেল, যেটা আমি আপনি ভালোভাবে না বুঝতে পারলেও বড় বড় পলিটিক্স নেতারা ঠিকই বুঝতে পারছে। क्या बात है सर, क्या बात है सर। এটা প্রমাণ করছে যে ভারতের কোটি কোটি যুবকের বুকে একটি অগ্নুৎপাত তৈরি হয়েছে। চীন যখন প্রযুক্তিতে বিশ্ব জয় করছে, তখন আমরা আমাদের যুব সমাজকে ধর্মের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছি। পরপর নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া আর মিডিয়ার এই মেরুদণ্ডহীন নীরবতা আমাদের দেশকে এক অন্ধকারে ঠেলে দিচ্ছে। ইতিহাস সাক্ষী আছে, তরুণরা যখন ক্ষেপে যায় তখন কোনো মিডিয়া বা কোনো আইটি সেল সেই রাগকে চাপা দিয়ে রাখতে পারে না। আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে দেখো, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাদের অবস্থা মাত্র কয়েকদিনের মধ্যে দেশ থেকে পালাতে বাধ্য করেছে দেশের মস্তকে বসে থাকা বড় বড় নেতা মন্ত্রীকে। তাই সময় থাকতে যুবকদের এই ক্ষোভের ভাষা যদি শাসকরা না বোঝে, তবে এর পরিণাম কিন্তু মারাত্মক হতে পারে। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট এখন থেকেই গায়েব করতে বাধ্য হচ্ছে। ভাবুন তো, যদি এই জনতা রাস্তায় নেমে পড়ে তাহলে কি হবে? মাত্র কয়েকদিনেই দেশের প্রথম সারির দুই দল, ভারতীয় জনতা পার্টি অ্যান্ড জাতীয় কংগ্রেস পার্টি, দুই দলের এতদিনের ফলোয়ারের চেয়ে বেশি ফলোয়ার হয়ে গেছে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি। আপনার কি মনে হয় চীনের এই আগ্রাসন আর দেশের ভিতরে এই হিন্দু মুসলিম কার্ড খেলাটা উন্নত ভারতের লক্ষণ? ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। আর এই ককরোচ জনতা পার্টি আন্দোলন নিয়ে আপনার সৎ মতামত কি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা সবার কাছে পৌঁছে দিন। আর এই চ্যানেলে নতুন হলে শাহিন এক্সপ্লেন্ড বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, কারণ এইখানে কোনো বিষয়কে ডিটেলসে তুলে ধরার চেষ্টা করা হয় এবং যেটা মেন স্ট্রিম মিডিয়াগুলো কখনোই পাবলিকের সামনে তুলে ধরবে না। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং সচেতন সিদ্ধান্ত নাও, কারণ দেশের অবস্থা এবং পুরো বিশ্বের অবস্থা খুবই শোচনীয়। টাটা।